পাঞ্জাব তখন আগুনের মতো জ্বলছে, চারিদিকে বোম, গুলি, পুলিশ আর আতঙ্ক। তার মধ্যে ঠিক পাঞ্জাবে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা শুধু পাঞ্জাবে নয়, পুরো ভারতকে সেই ঘটনা এখনো পর্যন্ত কাঁপিয়ে দিয়ে থাকে। যেটা ছিল একটা মাস্টার প্ল্যানের ব্যাংক ডাকাতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো সিনেমা নয়, কোনো গল্প নয়, এটা সত্যের ঘটনা। আমাদের এই ভারতের পাঞ্জাবের বুকে ঘটে গিয়েছিল একটা ভয়ানক ব্যাংক ডাকাতি। তবে আশ্চর্যের বিষয় হলো এটা এত বড় অপারেশনটা হয়েছিল যে অপারেশনে কোনো মানুষকে হত্যা করা হয়নি। পুরো অপারেশনটা হয়েছিল কোনো গুলি ছাড়াই। আর তার থেকে বড় ভাবার বিষয় হলো যে ডাকাত দলেরা ডাকাতি করতে এসেছিল তারা পুলিশের ড্রেস পরেছিল। এই কারণে আশেপাশের মানুষরা বুঝে ওঠার আগেই পুরো ব্যাংক হাওয়া। আর কয়েক মিনিটের মধ্যে নিয়ে গিয়েছিল 5.7 করোড় টাকা, যা বর্তমান মূল্যে যদি বিশ্লেষণ করা হয় কয়েকশো কোটি টাকা তৎকালীন সময়। ঘটনাটা ছিল 1987 সালে। কিভাবে ঘটেছিল ভারতের বুকে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি ঘটনা? কারা ছিল এর পেছনে? কিভাবে তারা পুলিশের চোখকে ধুলি দিয়েছিল? আর শেষ পর্যন্ত সেই টাকা কোথায় গেল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমাকে আরো রোমহর্ষ করে তুলবে, গ্যারান্টি। 1980-এর দশকে পাঞ্জাব মানেই ছিল ভয়। প্রতিটা মোড়ে চেকপোস্ট, এমনকি রাতে গুলির শব্দ। ফিলিস্তিন আন্দোলনে পুরো পাঞ্জাব তখন ছড়িয়ে পড়ছে। একদল জঙ্গি আলাদা দেশ চাইছে। সেই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী সংগঠন ছিল ফিলিস্তিন কমান্ডো ফোর্স, মানে কেসিএফ। এই সংগঠনটার দরকার ছিল প্রচুর পরিমাণ অর্থের, কারণ সে সময় যুদ্ধ করতে গেলে তো অস্ত্র কিনতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের প্রচুর টাকার প্রয়োজন ছিল। আর তখন তারা এমন একটা পরিকল্পনা করে যা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। 12 ফেব্রুয়ারি 1987 সাল। দিনটা ছিল সকালবেলা। লুধিয়ানা মিলারগঞ্জ এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা সবে খুলছে। তখন কর্মচারীরা কাজ শুরু করেছে। কেউ ক্যাশ গুনছে, কেউ ফাইল সাজাচ্ছে। সবকিছু ছিল একদম স্বাভাবিক। আর ঠিক তখনই ব্যাংকের বাইরে এসে দাঁড়াচ্ছে কয়েকটি গাড়ি। গাড়ি থেকে নামলো একদল লোক। কিন্তু এখানে এক টুইস্ট, সবাই পুলিশের ইউনিফর্ম পরেছিল। কারোর হাতে রাইফেল, কারোর হাতে শটগান। ব্যাংকের গার্ড তাদেরকে দেখে একটু পরিমাণও সন্দেহ করে। পুলিশরা যেভাবে ঠিক আসে সেভাবেই তারা ব্যাংকের ভিতরে ঢুকছে। তো সেই ক্ষেত্রে এখানে তো সন্দেহ করার কোনো জায়গাই নেই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জায়গার দৃশ্য বদলে গেল। হঠাৎ ব্যাংকের ভেতরে আতঙ্ক। লোকগুলো ব্যাংকের ভেতরে ঢুকে প্রথমেই তারা গার্ডের দিকে যায়। তারা বলে অস্ত্র চেক করতে হবে। গার্ড কিছু বুঝে ওঠার আগেই তাদের বন্দুক কেড়ে নেওয়া হয়। তারপরে হঠাৎ করে ব্যাংকের ভেতরে চিৎকার শোনা যায়, কেউ জায়গা থেকে নড়বে না। মুহূর্তের মধ্যে পুরো ব্যাংক দখল হয়ে যায়। গ্রাহকদের মাটিতে বসিয়ে দেওয়া হয়, কর্মচারীদেরকে আলাদা করা হয় এবং ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় ভল্ট খোল। সেই মুহূর্তে ব্যাংকের ভিতরে এমন এক নীরবতা নেমে আসে যে শুধু মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তবে এটা কোনো হঠাৎ করা ডাকাতি ছিল না, সবকিছু কিন্তু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। ডাকাতরা জানতো কখন ব্যাংকে সবচেয়ে টাকা বেশি মজুদ থাকে, কোথায় ক্যাশ রাখা হয়, ব্যাংকের ভেতরে গার্ড কতজন আছে। তবে অনেক তদন্তে মনে করেছে যে ব্যাংকের ভেতরে যারা গার্ড বা ম্যানেজার বা অফিসাররা ছিল তারাই হয়তো এই ডাকাত দলের মধ্যে সামিল ছিল। নাহলে এত নিখুঁতভাবে কিভাবে ব্যাংকের ডিটেলস তারা জানতো? তারা খুব দ্রুত ভল্ট খুলিয়ে ফেলে। তারপরে শুরু হয় টাকা ভরার কাজ। বড় বড় ব্যাগের ভিতরে তখন ক্যাশ ভর্তি করা হচ্ছিল। কেউ চিৎকার করছে না। ব্যাংকের ভিতরে তখন এক নীরবতা নেমে এসেছে। সব হচ্ছিল যেন এক ঠান্ডা মাথায়। যেন তাদের আগেই পরিকল্পনা ছিল যে কমিউনিটির মধ্যে কি হতে চলেছে। এটা যেন তাদের আগে থেকে মাইন্ডসেট ছিল। তারপরে আসে সেই মুহূর্ত যেটা ইতিহাসের খাতায় নাম তোলা হয়। ব্যাংক থেকে লুট করা হয় 5,07,00,000 টাকা। 1987 সালে এই টাকার অ্যামাউন্টটা ছিল কল্পনার বাইরে। মানুষ তখন বিশ্বাসই করতে পারছিল না যে একটা ব্যাংক থেকে এত টাকা লুট হতে পারে। পরে জানা যায় ওই টাকার একটা অংশ রিজার্ভ ব্যাংকেরও ছিল। মানে এটা শুধু একটা ব্যাংক ডাকাতি ছিল না, এটা ছিল পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে আঘাত। টাকা গাড়িতে তোলা হয়। সবকিছু শেষ হতে খুব বেশি সময় লাগেনি। তারপরে তারা যেভাবে এসেছিল ঠিক সেভাবে রিটার্ন নেয়। বাইরে বিন্দু পরিমাণও আওয়াজ যায়নি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এত কোটি টাকা লুট হয়ে গেল। মানুষেরা একটা মুহূর্তের জন্য বাইরে জানতে পারলো না। যখন পুলিশ ঘটনাটা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। পুরো লুধিয়ানাতে তখন খুব কঠোর চেকিং শুরু হয়। হাজার হাজার পুলিশ রাস্তায় নেমে পড়ে। খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো দেশে, টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে মাধ্যমে পুরো দেশে খবরটা ছড়িয়ে পড়ে। সব জায়গায় একটাই খবর, পুলিশের পোশাক পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 5,07,00,000 টাকা উধাও। তৎকালীন সময়ে এই টাকার অ্যামাউন্টটা এতটাই বেশি ছিল যে বর্তমান হিসেবে কয়েকশো কোটি টাকা দাঁড়িয়ে যায়। মানুষ হতবাক হয়ে গেছে, এত টাকা একটা ব্যাংক থেকে উধাও। পুলিশের তদন্তে উঠে আসে এক নাম, লাভ সিং, কেসিএফ এর এক নেতা।
এসিএফ মানে কি বলেছে? ফিলিস্তিন কমান্ডো ফোর্স, যার লিডার ছিলেন লাভ সিং। তিনার নাম তদন্তে উঠে আসে সে খুব ঠান্ডা মাথার এবং অত্যন্ত পরিকল্পনাবিদ ছিলেন। এক কথায় তার ব্রেনে সবসময় মাস্টার মাইন্ডের প্ল্যান চলত। তার নেতৃত্বেই এই পুরো অপারেশনটা হয়েছিল। অনেকে এটা দাবি করেন তার উদ্দেশ্য ছিল শুধু টাকা লুট করা নয়, সেই টাকা দিয়ে অস্ত্র কেনা আর সেই সঙ্গে সঙ্গে জঙ্গি কার্যকলাপ চালানো। এই ঘটনাটা সিবিআই তদন্ত শুরু করা হয়। বহু বছর ধরে মামলা চলে, অনেককে গ্রেপ্তারও করা হয়, কেউ মারা যায়, কেউ পালিয়ে বেড়ায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো পুরো টাকার যে এত বড় অংশ, পুরোপুরিভাবে এত বড় অংশ উদ্ধার করা যায়নি। ভারতের ইতিহাসে একটা ভয়ানক এত বড় কঠিন এক টাকা কোথায় গেল আজ পর্যন্ত এর সঠিক রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। কেন আজ মানুষ এই ঘটনাটা পুরোপুরিভাবে ভুলতে পারে না? কারণ এই ঘটনাটা সবকিছুই ছিল থ্রিলার, ভয়, পুলিশের ইউনিফর্ম, জঙ্গি সংগঠন, কোটি কোটি টাকা আর সিনেমার মতো মাস্টার মাইন্ড প্ল্যান। কিন্তু এটা কোনো সিনেমা ছিল না, এটা ছিল বাস্তব। তৎকালীন সময় 1987 সালে লুধিয়ানার সেই আজগবি সকালের ইতিহাস এখনো পর্যন্ত আমাদের ভারতের ইতিহাসে ভয়ানকভাবে দাগ কেটে আছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এত বড় অপারেশনটা কি বাইরের ডাকাত দলদারি দ্বারা ওরা কি সম্ভব ছিল, নাকি সেই ব্যাংকেরই ভিতর থেকে তাদেরকে কেউ একজন সাহায্য করেছিল? এই প্রশ্নটা কিন্তু সামনে উঠে আসে। কেননা এত নিখুঁতভাবে ব্যাংকের ভিতরে কোথায় টাকা, কোথায় এক্সিট গেট, এতটা নির্দিষ্টভাবে একজন হঠাৎ ডাকাত কিন্তু সহজে বিশ্লেষণ করতে বা বলতে পারবে না। এর ভিতর থেকে আমার ব্যক্তিগত মতে মনে হয় কোনো একজন তাদের ভিতরে, ডাকাত দলের ভিতরে সামিল ছিল অবশ্যই। এটা তো আমার মতবাদ, তোমার মতবাদ কমেন্টে জানাও। আর এরকম সত্য, রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা দেখার জন্য আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরবর্তী এরকম ধরনের থ্রিলার ইতিহাস নিয়ে আবার তোমাদের সামনে প্রেজেন্ট হতে পারি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। তো চলো, জয় হিন্দ।